রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রাঙাকে সমর্থন করায় জাতীয় পার্টিতে ভাঙন। তৃণমূল জাতীয় পার্টি নামে নতুন দল গঠন করেছে বিদ্রোহীরা। স্বাগত জানাচ্ছি সারাদিনে দিনের উল্লেখযোগ্য সংবাদটির বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুজন মেহেদি। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মশিউর রহমান রাঙাকে সমর্থন দেওয়ায় রংপুর জাতীয় পার্টিতে বিদ্রোহ দেখা দিয়েছে। জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করেছে নেতাকর্মীদের একাংশ। নতুন দলের নাম দেয়া হয়েছে তৃণমূল জাতীয় পার্টি। দুপুরে রংপুর টাউন হলে এক অনুষ্ঠানে পদত্যাগ এবং নতুন দল গঠনের এই ঘোষণা দেওয়া হয়। তৃণমূল জাতীয় পার্টির আহ্বায়ক করা হয়েছে সদর উপজেলা চেয়ারম্যান এবং মেয়র পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফাকে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতির সভাপতি FM ইয়াসির। এছাড়া মহানগর তৃণমূল জাতীয় পার্টির আহ্বায়ক করা হয়েছে বিদায়ী পৌর মেয়র AKM আব্দুর রউফ মানিককে। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ATM গোলাম মাওলা চৌধুরী। জনাব ATM গোলাম মাওলা চৌধুরী, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো আজকে জাতীয় পার্টি ঘাঁটি বলে পরিচিত হলো রংপুর, সেখানে আজকে দলের মধ্যে ভাঙন দেখা দিয়েছে এবং আপনি জানেন যে তৃণমূল জাতীয় পার্টি নামে একটি দলও তারা গঠন করেছেন। তো দলীয়ভাবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই যে মূল স্রোতের বাইরে যে অতীতের রাজনীতিতে দেখা গেছে বাইরে যে কেউ কিছু খুব বেশি সুবিধা করতে পারে নাই। অতীতে আমরা যেটা দেখি, বাংলাদেশ আওয়ামী লীগের ভাঙনও হয়েছিল, মিজান চৌধুরীর নেতৃত্বে মিজান আওয়ামী লীগ হয়েছিলেন, রাজ্জাক ভাইয়ের নেতৃত্বে বাকশাল গঠন করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে ওনারা সবাই আবার মূল স্রোতেই ফিরে এসেছেন। আজকে রংপুরের যেটা নিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরে আমি বলবো এটা একটা জেলা নেতাদের, ত্যাগী নেতাদের আবেগ, অনুভূতি, ক্ষুব্ধতার মধ্যে দিয়েই এই ঘটনাটা ঘটেছে। আমার বিশ্বাস এবং জাতীয় পর্যায়ের নেতৃত্বে মধ্যেও যে আলোচনা হয়েছে, আমাদের পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তে সবাই আবার ফিরে আসবে। আমরা, আপনারাও লক্ষ্য করেছেন, 1990-এ 6 ডিসেম্বর যখন পল্লীবন্ধু এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন, ক্ষমতা হস্তান্তরের পরেই তিন দলীয় জোটের রূপরেখার মধ্যে দিয়ে একটা নির্বাচন হওয়ার কথা ছিল। সেদিন নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু নিরপেক্ষ নির্বাচন হয় নাই বলবো আমি এই কারণে, সেদিন জাতীয় পার্টির একটু আমি অবতারণা করতেছি এই কারণে, কারণ সেদিন পল্লীবন্ধু এরশাদ কারাগারে থেকে যে সিদ্ধান্ত দিয়েছিলেন, পরবর্তী পর্যায়ে প্রমাণিত হলো যে ওনার সিদ্ধান্ত সঠিক ছিলেন। তারপরে অনেক ভাঙাগড়ার মধ্যে দিয়ে বিভিন্ন সময় সিদ্ধান্ত উনি দিয়েছিলেন। এর মধ্যে কিছু নেতাকর্মী ক্ষুব্ধতা, বিদ্রোহ করেছিলেন। পরবর্তী পর্যায়ে প্রমাণিত হয়েছেন যে পল্লীবন্ধু এরশাদের সিদ্ধান্তটাই সঠিক ছিলেন। আচ্ছা, আমি যদি আজকের প্রসঙ্গে আসি, যে তৃণমূল জাতীয় পার্টি আজকে যারা করেছেন তারা বলছেন যে রাঙাকে প্রার্থী না করার ব্যাপারে এরশাদ সাহেব একমত হয়েছিলেন, তারপরেও কেন রাঙাকে প্রার্থী করা হলো, মানে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হলো? এটা তাদের আবেগের কথা, একমত হয়েছিলেন, সেভাবে কোনো দলীয় সিদ্ধান্ত তো আসে নাই। আর যেহেতু একটা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের প্রশ্ন আসে না। দল অঘোষিত সমর্থন করে, আওয়ামী লীগ যেভাবে করেন, বিএনপি যেভাবে করেন, আমাদের এই সিদ্ধান্তটা তাই হয়েছে। তো আমি আশা করি এই সিদ্ধান্ত রংপুরের, বিশেষ করে আমার চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের নিজস্ব জেলা, এবং সেখানে রংপুরবাসী পল্লীবন্ধু এরশাদকে
বহুবার প্রমাণ করেছেন যে পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে তারা আছেন। আমি আশা করব সেখানকার রংপুরের সকল নেতাকর্মী, মোস্তাফিজ সাহেবের অবদানও আছেন, মানিক সাহেবের অবদান আছেন, তারা একসময় চেয়ারম্যানের সিদ্ধান্তের ফিরে আসবেন। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, তার সাথে কথা বলে আসবো। এখন আমরা কথা বলবো জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙার সাথে। জনাব রাঙা, আপনি আমাদেরকে বলবেন যে আপনার প্রতি বিদ্রোহ দেখিয়ে যে তৃণমূল জাতীয় পার্টি গঠন করা হয়েছে, এ সম্পর্কে আপনার বক্তব্য কি? যারা বিদ্রোহ করছে তাদের একজন হচ্ছে সদর উপজেলা চেয়ারম্যান, তিনিও এরশাদ আশীর্বাদ পুষ্ট, সেটিও একটি কি বলে আপনাকে স্থানীয় সরকার নির্বাচন ছিল, সেখানেও এরশাদ সাহেব তার প্রতি সমর্থন দিয়ে এবং তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে তাকে উপজেলা চেয়ারম্যান করেছেন। তিনি আজকে ক্যান্ডিডেট বা তিনি মনোনয়ন চেয়েছিলেন। আর একজন যিনি ছিলেন তিনি হচ্ছেন জাতীয় পার্টির জেলা সহসভাপতি ছিলেন, ওনাকেও উনি এরশাদ সাহেব ওনাকেও কি বলে মেয়র নির্বাচিত করেছিলেন। এবং সেখানে আমরা আমি তখন এমপি পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমিও সেই মিটিং এ আমরা কাজ করেছি বিভিন্ন এলাকায়। সুতরাং তারাই আজকে বিদ্রোহ করছে, তাদের সঙ্গে যারা আছে তারা কোনো জাতীয় পার্টির নিবেদিত কর্মী নয়, তাদের নিজস্ব কিছু মানুষ রংপুর এলাকার বাইরে থেকে নিয়ে এসে তারা আজকে বলছে 1000, 2000, 3000, 4000, 5000 কর্মী পদত্যাগ করেছে। আদৌ আপনাদের রংপুরে যারা করসপন্ডেন্ট আছে তাদের আপনারা জিজ্ঞেস করেন যে কতজন মানুষ তারা পদত্যাগ করেছে এবং জাতীয় পার্টির এরশাদের মূল স্রোত কোন দিকে আছে এটা তাদেরকে বলেন, তারা আপনাদেরকে বলে দিতে পারবে। আমি এতটুকু বলতে পারি যে এরশাদ সাহেব কোনো ভুল সিদ্ধান্ত নেন নাই এবং আমি সংসদ সদস্য ছিলাম, আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই, আমি এরশাদ সাহেবের সঙ্গেই রয়েছি 7 বছর ধরে। আমিও তো একটা তৃণমূল জাতীয় পার্টি থেকে সে সময় করতে পারতাম নিশ্চয়ই। জনাব রাঙা, একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে যারা আজকে তৃণমূল জাতীয় পার্টি করেছেন তারা বলতে চাচ্ছেন যে এরশাদ সাহেব একমত হয়েছিলেন যে এই নির্বাচনে কাউকে সমর্থন দেওয়া হবে না, বিষয়টি একটু যদি জানান আমাদেরকে। সব দলেই চায় তার দলের, আর মেয়র যেহেতু সব দলেই চায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সবাই চায় যে তাদের দলের থেকে কেউ এই প্রতিদ্বন্দ্বিতা করে এখানে সিটিতে নির্বাচন হোক। রংপুর যেহেতু আমাদের একটা নাভি, জাতীয় পার্টির নাভি বলি আমরা, সুতরাং এই জাতীয় পার্টি এখানে মেয়র নির্বাচন হবে এবং এরশাদ সাহেব তাকে মনোনীত করবেন। ইতিপূর্বে যতবার পৌর নির্বাচন এবং মানে নির্বাচন হয়েছে ততবারই জাতীয় পার্টি প্রার্থী এখানে জয়লাভ করেছে। সুতরাং এটা নিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা বা এটা নিয়ে একটা টাকার খেলা বা এটা নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হয়, এবারেও সেটাও হচ্ছে, এবারও তাই হচ্ছে। এই একটি বিষয় জানতে চাই যে এই যে আপনাদের জাতীয় পার্টির এত নেতাকর্মী চলে গেলেন, এতে কি আপনার অবস্থান কি দুর্বল হয়ে গেল না নির্বাচনের ক্ষেত্রে? দুর্বল ঠিক ওই ক্ষেত্রে দুর্বল না, এখানে এখন 3,77,000 ভোট আছে। সুতরাং এরশাদ মাইনাস এখানে কোনো মানে কেউই এখানে কোন সংসদীয় আসন এবং মেয়র নির্বাচনেও কেউ প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারবে না। সুতরাং দলের যেমন ক্ষতি হবে, আবার আমরা অন্য দিক দিয়ে আমরা যারা তাদের জন্য একসময় দল থেকে চলে গিয়েছিল তারা কিন্তু আবার ফেরত আসবে। একদিকে যখন মাইনাস হয় কিছু লোক চলে যাবে তাদের কারণে, আবার কিছু লোক কিন্তু তাদের যে অত্যাচারে তারা উপজেলা চেয়ারম্যান বা তারা যে আপনার পৌরসভায় যে কাজগুলো নীতিগুলো করেছে, যারা তাদের পৌর চেয়ারম্যানকে সমর্থন করে নাই, তারা কিন্তু অলরেডি আমার পার্টির প্রতি আবার এসে চলে এসেছে। সুতরাং একদিকে যেমন ক্ষতি হবে, অন্যদিকে আমাদের দল লাভবান হবে। ধন্যবাদ মশিউর রহমান রাঙা। আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙার সাথে। তো এবার নিচ্ছে একটা বিরতির পর আবারও ফিরে আসবো আলোচনায়, আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। সারাদিনে আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদী।
আর আমার সঙ্গে আছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী। আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে। গোলাম মাওলা চৌধুরী, আপনার সাথে যে বিষয়টি আলাপ করছিলাম যে আজকে এই পদত্যাগটি হবার পরে আপনাদের পার্টির চেয়ারম্যান সংবাদ মাধ্যমের সাথে যে বিষয়টি আলাপ করছিলাম যে আজকে এই পদত্যাগটি হবার পরে আপনাদের পার্টির চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে বলেছেন যে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তো একটি বিষয় যে 33টি ওয়ার্ডের মধ্যে বলা হচ্ছে 26টি ওয়ার্ডের নেতাকর্মীরা পদত্যাগ করেছেন, তো নিশ্চয়ই বড় কোনো কিছু ঘটনা ঘটেছে সেই কারণে পদত্যাগ করেছেন। এত তাড়াতাড়ি কি ঠিক হওয়া সম্ভব বিষয়টি? যে সংবাদটা পরিবেশিত হয়েছে যে আপনার 33টা ওয়ার্ডের ভিতরে 26টি ওয়ার্ড পদত্যাগ করছে, এটার পরিসংখ্যানটা মনে হয় বোধহয় সঠিক নয়। আচ্ছা, এটা প্রচার প্রভাকাণ্ডাটা একটু বেশি হয়, আপনারা জানেন। যখন ভাঙনের কথা বলে তখন একটু বেশি অতি উৎসাহী কিছু লোকজন করেন। তা আমি যতটুকু জানি এত ভাঙনের পদত্যাগের প্রশ্ন আসে নাই, এত নেতাকর্মী পদত্যাগ করে নাই। হাতে গোনা 3-4 জন যারা নেতৃত্বে আছেন করতেছেন, ছবিতে কিন্তু দেখা গেছে কয়েকশো লোক আছে। সাধারণ মানুষ তো জড়ো করা যায়, এটা আপনিও জানেন আমিও জানি। এখানে যদি কোনো ঘটনা অবতারণা হয় সেখানে অতি উৎসাহী লোকজন মশিউর রহমান রাঙা বলছেন যে তার শক্তির খুব বড় ধরনের তারতম্য হয়নি। আপনি কি একমত এটা? না, আমি জাতীয় পার্টির শক্তির খুব বেশি তারতম্য ভাঙন হচ্ছে বলে আমি মনে করি না, যেহেতু রংপুর আর এখানে যারা নেতৃত্বে আছেন, আমার বিশ্বাস, আমি আজকেও বিশ্বাস করি এই নেতারা যারা যাদের নাম আপনি উল্লেখ করেছেন এরা আবার ফিরে আসবেন। এরা পার্টি চেয়ারম্যানকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন। ক্ষুব্ধতা বা ইয়েতে আসতেই পারে, অনেকেই প্রত্যাশা অনেকেরই থাকে। আপনি জানেন প্রতিটি আসনে আমাদের একাধিক প্রার্থী আছে, সেখানে প্রার্থী তো একজনই মনোনয়ন পাবেন, সেখানে যদি 2-3 জন থাকে অন্যরা ক্ষুব্ধতা প্রকাশ করেই, পরবর্তী পর্যায়ে আবার ঠিক হয়ে যায়। আমি বিশ্বাস করি খুব অল্প সময়ের ভিতরে এটা সমাধান হয়ে যাবে এবং তারা আবার ফিরে আসবে। আমার বিশ্বাস যে কজনের নাম আপনি উল্লেখ করেছেন তারও পল্লীবন্ধু এরশাদের সমর্থন পুষ্ট হয়ে আপনার যে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, দলের নেতৃত্ব এসেছেন, তারা দলীয় চেয়ারম্যানকে ভালোবাসেন, তারা আবার ফিরে আসবেন চেয়ারম্যানের আহ্বানে। এটা আমার বিশ্বাস, এবং শুধু আমার বিশ্বাস নয়, আমার ধারণা আমার দলের অনেক নেতাকর্মী এই ধারণাটাই পোষণ করেন। একটি বিষয় আসি যে এবার জাতীয় নির্বাচন প্রসঙ্গে যদি আসি, যে জাতীয় পার্টির পক্ষ থেকে অনেকদিন ধরে বলা হচ্ছে, বেশ কিছুদিন ধরে বলা হচ্ছে যে এককভাবে নির্বাচন করতে চায়। আসলে এককভাবে নির্বাচন করার জন্য আপনারা কতটা প্রস্তুত? নির্বাচন, আমরা তো গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি, আমরা গণতন্ত্রের প্রতি বিশ্বাস আস্থা আমাদের আছে। গণতন্ত্রের প্রতি আস্থা স্থাপন করেই 1990 সালের 6 ডিসেম্বর পল্লীবন্ধু এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। যেহেতু গণতান্ত্রিক রাজনৈতিক দল, ক্ষমতার পট পরিবর্তন নির্বাচনের মাধ্যমে হয়। তা আপনারা জানেন 91-এর পর জোটের রাজনীতি প্রচলিত হয়েছে বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশের আমরা প্রতিবেশী দেশ ভারতেও তাই হচ্ছে, শ্রীলঙ্কাতেও তাই। তো সেই কারণে জোটবদ্ধ নির্বাচনের একটা প্রক্রিয়া ছিল। এখন মানুষ এই দীর্ঘ 90-এর পরে দীর্ঘ এই 20-22 বছরের শাসনে মানুষ অতিষ্ঠ। আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে আমাদের পার্টি চেয়ারম্যান যেখানেই গেছেন, ওনার কাছে দাবি একটাই যে আপনি আলাদা নির্বাচন করেন। আমরা 300 আসনে নির্বাচন করে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই। আমরা সেই শক্তি অর্জন করেছি বলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা পার্টি চেয়ারম্যানকে বারবার বলেছেন, বিভিন্ন সভা বিভিন্ন সমাবেশে। উনি যখন ব্যক্তিগত তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে জি এককভাবে নির্বাচন করা দাবিটা তাহলে তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে আসছে? হ্যাঁ, সাধারণ কর্মী এবং সাধারণ মানুষ, শুধু নেতাকর্মী নয়, আজকে গ্রামের খেটে খাওয়া মানুষেরাও বলে যে এরশাদ একক নির্বাচন করুক, আমরা এরশাদ সাহেবকে ভোট দেব। আমরা 2টি বৃহত্তম রাজনৈতিক দলের শাসনামল দেখেছি, আমরা এরশাদের শাসনামলও দেখেছি। আমরা এরশাদের শাসনামলেই ভালো ছিলাম, সে কারণে এরশাদ এবং জাতীয় পার্টি যদি একক নির্বাচনে অংশগ্রহণ করে, আমরা সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভোট দেব। এটা আপনারা আপনাদের ইয়েতেও আপনারা করে দেখতে পারেন, আপনাদের গ্রাম পর্যায়ে
আপনারা এটাকে কি বলে, আপনারা না, গ্রাম পর্যায়ের আমি বলতে পরিসংখ্যান চাচ্ছি, করে গ্রাম দেখতে পর্যায়ের পারেন। একজন মানুষের পক্ষে কিন্তু সমগ্র বাংলাদেশকে দেখা সম্ভব না, না। নয়। আপনারা বিভিন্ন যারা অঞ্চলে, কেন্দ্রীয় আমি যে নেতৃত্ব কথাটা আছেন, বলতে চাচ্ছি যে আপনারা সেটা ফিল করেন কিনা হ্যাঁ, যে আমরা তো এককভাবে কেন্দ্রে যারা আছি বিভিন্ন অঞ্চল থেকে এসেই আমরা কেন্দ্রে, এটা কেন্দ্রীয় কমিটি হয়েছে, কেন্দ্রে বিভিন্ন অঞ্চলের নেতৃত্বের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল। আমরা বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আমি বিভিন্ন জেলায় গিয়েছি, বিভিন্ন জেলার নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের দাবি হলো এরশাদ সাহেব একক নির্বাচন করলে আমরা এবারে তার পক্ষে রায় দেব। সেই কারণে দলীয় চেয়ারম্যান বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের এবং কর্মীদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তা আমরা আশা করি যদি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যদি সেই পর্যায়ে আসে, আমরা যদি একক নির্বাচন করি, জাতীয় পার্টি অনেক ভালো ফলাফল করবে এবং আমরা প্রত্যাশা করি যে সরকার গঠন আমরা করব। তো আপনাদের বিরুদ্ধে বিশেষ করে একটা অভিযোগ আছে যে নির্বাচন এলে জাতীয় পার্টি মানে দর কষাকষির জন্য একক নির্বাচনের সুর তোলেন। তো এটা কি আসলে শুধু দর কষাকষি নাকি এটা আপনাদের এক ধরনের কৌশল? এই প্রশ্নের উত্তরে আমি একটু ভিন্নতায় যাব। যেমন গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, নূর হোসেন দিবস পালন করতে গিয়ে উনি বলেছেন যে এরশাদ আওয়ামী লীগের কাছে গিয়েছেন, আওয়ামী লীগ এরশাদকে ডাকেন নাই, আহ্বান করেন নাই। আমি আজকের এই আলোচনার মধ্য দিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই, তিনি কি অতীতের নিকট ইতিহাস ভুলে গেছেন? 4 দলীয় জোট বিএনপি এবং জামাতের নেতৃত্বে যখন সরকার পরিচালিত হয়, তখন শেখ হাসিনার নেতৃত্বে 14 দলীয় জোট দীর্ঘ 4.5 বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন। আন্দোলন এবং সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছতে পারে নাই। যেদিন পল্লীবন্ধু এরশাদ জাতীয় পার্টিকে নিয়ে পল্টনের সমাবেশে মঞ্চে উঠলেন, সেদিন জনতার স্লোগান উত্তোলিত হয়েছিল যে 14 দলীয় জোট নয়, মহাজোট, মহাজোট। একা এরশাদ এবং জাতীয় পার্টি 14 দলীয় জোটের সাথে অংশগ্রহণ করার সাথে সাথে আওয়াজ উঠেছিল যে 15 দলীয় জোট নয়, 14 দলীয় জোট নয়, মহাজোট, মহাজোট। পল্লীবন্ধু এরশাদ এবং জাতীয় পার্টি 14 দলীয় জোটের সাথে যোগদান করার সাথে সাথে মহাজোটে রূপান্তরিত হয়েছিলেন। এই মহাজোটের ফসল হলো না আজকের সরকার। কিন্তু আমরা জাতীয় পার্টির পল্লীবন্ধু এরশাদ এবং আমরা যারা জাতীয় পার্টির কর্মী, আমরা যারা প্রত্যাশা করেছিলাম একটা সুশাসন দেশে কায়েম হবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে, মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি থেকে মানুষ মুক্তি পাবে, সেই প্রত্যাশাটা পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার দায়ভার জাতীয় পার্টির নেতাকর্মী তো নিতে পারে। সেজন্য একক নির্বাচন দাবি করছেন সেই জন্যই আপনারা। একক আমি নির্বাচন। আরেকটা বিষয় আসি যে বাংলাদেশের রাজনৈতিক মানে বাস্তবতায় জাতীয় পার্টি একটি শক্তিশালী তৃতীয় শক্তি হতে পারত। বিশ্বের অনেক দেশে দুটি বড় বড় দলের পাশে আরেকটি খুব বড় দল আছে, খুব উজ্জ্বল, যে তারাও মাঝে মাঝে ক্ষমতায় যায় বা ক্ষমতার কাছাকাছি থাকে। তো এইরকম একটি দল জাতীয় পার্টি হতে পারেনি, এর মূল কারণটা কি? আপনার এই প্রশ্নের সামান্য আপনার এই দ্বিমত পোষণ করে আমি বলবো যে জাতীয় পার্টি তৃতীয় শক্তিতে রূপান্তরিত হবে না। জাতীয় পার্টি একটা বৃহৎ রাজনৈতিক দল এবং 1 নম্বর দল হিসাবে প্রতিষ্ঠিত দল। জাতীয় পার্টি 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। আর জাতীয় পার্টির প্রতি যে প্রচণ্ড অন্যায়, অত্যাচার, নির্যাতন হয়েছে, এই অন্যায়, অত্যাচার, নির্যাতন যদি না হতেন, সেদিন যদি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে আজকের বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবে লেখা হতো। 1991 সালের নির্বাচনী ফলাফল আপনি দেখেন, এটা আমার কথা নয়, এটা রেকর্ড করা আছে, নির্বাচন কমিশনে যান, 35টি আসনে জাতীয় পার্টি জয়লাভ করেছে। 43টি আসনে জাতীয় পার্টি 100 থেকে 5000 ভোটে পরাজিত হয়েছে। সেদিন জাতীয় পার্টির প্রার্থীদেরকে নির্বাচনী মাঠে কাজ করতে দেওয়া হয় নাই। তাদের উপরে হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন, যেটা 3 দলীয় জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখা যদি সেদিন বাস্তবায়িত হতো, সত্যি সত্যি 3 দলীয় জোটের রূপরেখা যদি সেদিন বাস্তবায়িত হতো, তাহলে আজকের বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবে লেখা হতো। 91 সালের পর থেকে
যারাই সরকারে আসছেন তারা দলীয়করণ করেছেন, আত্মীয়করণ করেছেন। দলীয়করণ এবং আত্মীয়করণ, প্রশাসনকে দলীয় এবং আত্মীয়করণের কারণে আজকের বাংলাদেশের এই অবস্থা। তা না হলে আজকে একটা দেশের সুশাসন কায়েম হতে পারত, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আজকে প্রাতিষ্ঠানিক আচ্ছা, খুব রূপ লাভ খুব করতে সংক্ষেপে পারত। একটা জিনিস যদি জি। আপনি বলতে পারবেন, সেটা হলো যে জাতীয় পার্টি থেকে আসলে গণতন্ত্র আছে, নাকি এরশাদ সাহেব যেটা বলেন সেটাই সব? কেন জাতীয় পার্টিতে গণতন্ত্র থাকবে না কেন? জাতীয় পার্টির যে আমরা দেখি যখন যখন ইচ্ছা যাকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়। প্রত্যেকটা রাজনৈতিক দলে দলীয় চেয়ারম্যানের কিছু ক্ষমতা থাকেন, যেটা বিএনপিতেও আছেন, আওয়ামী লীগও আছেন, আবার জাতীয় পার্টিতেও আছেন, কারণ আমরা তো একটা কাউন্সিলের মধ্য দিয়ে কমিটি করা হয়েছে। তো ধন্যবাদ ধন্যবাদ এটিএম আপনাকে। গোলাম মাওলা চৌধুরী আমাদের স্টুডিওতে আসার জন্য। সবাইকে ধন্যবাদ, যারা শ্রোতা দর্শক এবং কলা কৌশলী ইন্ডিপেন্ডেন্টের সবাইকে ধন্যবাদ জানিয়ে তো এই ছিল আমাদের আজকে সারাদিনে, আবারও দেখা হবে আগামীকাল একই সময়।